মার্টিন লুথার কলেজে অধ্যয়নরত মানবিক বিভাগের প্রথম বর্ষের আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভ সকাল। আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসের 12তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা ছিলাম দরিদ্র সংস্কার আইন 1834-এ। আজকে আমরা দরিদ্র সংস্কার আইন 1834-এর কিছু নীতি নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা যে বিষয়গুলো দেখব যে কোন নীতির উপরে এই আইনটা সংস্কার করা হয়েছিল এবং কি কি ধরনের পরিবর্ধন এবং সংযোজন বিয়োজন ঘটানো হয়েছিল। আমরা জানি আমাদের 1834 সালে যে সংস্কার আইন, এই আইন মূলত পূর্ববর্তী যে দরিদ্র আইনগুলো ছিল সেই আইনগুলোর একটি নতুন রূপ এবং পূর্ববর্তী আইনগুলো থেকে বিভিন্ন ধরনের ভালো ভালো দিকগুলো এখানে সংযোজন করা হয়েছে। তো প্রথম যে নীতিটা আমরা দেখব, কম যোগ্যতা নীতি। আমরা আলোচনা করেছিলাম যে দরিদ্র সংস্কার আইনে অবশ্যই দরিদ্রদেরকে অন্যান্য শ্রমজীবী মানুষের থেকে কিছুটা হলেও কম সহায়তা অথবা আর্থিক বিভিন্ন ধরনের যে সরকারি সাহায্য সহযোগিতা সেটা কম দেওয়া হবে। তারই পরিপ্রেক্ষিতে যারা চাকরিজীবী ছিল, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করত, যারা সরকারের উপর মুখাপেক্ষী না হয়ে নিজের দক্ষতা, শ্রম এবং যোগ্যতার ভিত্তিতে কাজ করে অর্থ উপার্জন করত, তো তাদেরকে পারিশ্রমিকের দিক দিয়ে দরিদ্রদের থেকে অনেক উপরে রাখা হতো। অর্থাৎ দরিদ্রদেরকে তাদের থেকে কম বিভিন্ন আর্থিক সহযোগিতাগুলো প্রদান করা হতো। তারপরে যে পয়েন্টটা আমরা দেখি সেটা হচ্ছে শ্রমাগার পরীক্ষার পুনঃপ্রতিষ্ঠান নীতি। তো দরিদ্রদের জন্য পূর্ববর্তী আইনগুলোতে অনেক ধরনের দরিদ্র শ্রমাগার প্রতিষ্ঠা করা হয়েছিল। সেগুলো অনেক বছর যাবৎ পরিত্যক্ত ছিল, অনেক বছর যাবৎ অব্যবহৃত থাকার কারণে সেগুলো বসবাসের অনুপযোগী ছিল। দরিদ্রদেরকে সেখানে বিভিন্ন যে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল সেগুলোতে কি ধরনের ঘাটতি ছিল, কি ধরনের সমস্যা ছিল, সেগুলোকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা এবং সেই সব শ্রমাগারগুলোকে যথাযথভাবে সংস্কার করার একটা নীতি অথবা এখানে বিধান রাখা হয়েছিল, যাহাতে করে 1834 সালে যে সংস্কার আইন, সেই আইনে যে দরিদ্রদেরকে সেই সব শ্রমাগারে প্রেরণ করা হবে তারা যেন শারীরিক মানসিকভাবে সুস্থ সবল থেকে সেখানে কাজ করতে পারে, অথবা সরকারের যে বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো যেন তারা সুন্দরভাবে সম্পাদন করতে পারে। নিয়ন্ত্রণের বিকেন্দ্রীকরণ নীতি। বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে বিভিন্নভাবে কাজের যে ক্ষেত্রগুলোকে ছড়িয়ে দেওয়া, একই জায়গায় একীভূত না করে কাজের সুবিধার কথা চিন্তা ভাবনা করে বিভিন্ন আঞ্চলিকভাবে অথবা বিভিন্ন অঞ্চল এলাকা নির্ধারণ করে দরিদ্রদেরকে বিভিন্ন সহায়তা অথবা সরকারি যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো যেন সুন্দরভাবে যথাযথভাবে সম্পাদন করা যায়, পরিচালনা করা যায়, সেই চিন্তা ভাবনা থেকে 1834 সালের যে দরিদ্র সংস্কার আইন, সেইখানে নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে বিকেন্দ্রীকরণ করা হয়েছিল, যেন খুব দ্রুত শীর্ষ কেন্দ্র থেকে সিদ্ধান্ত গ্রহণ অথবা বিভিন্ন ধরনের যে কার্যক্রমগুলো আছে সেগুলো যেন খুব সুন্দরভাবে এবং ভালোভাবে সম্পাদন করা সম্ভব হয়। তো এই তিনটি ছিল মূলত আমাদের 1834 সালের দরিদ্র সংস্কার আইনের নীতি। এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 1834 সালের দরিদ্র আইনের গুরুত্ব। তো যেহেতু পূর্ববর্তী অনেকগুলো আইনের সমন্বিত একটি রূপ হচ্ছে 1834 সালের দরিদ্র সংস্কার আইন, তো এই আইনে অনেক ধরনের সুন্দর সুন্দর
দরিদ্রদের জন্য সুযোগ সুবিধা অথবা সরকারি যে বিভিন্ন ধরনের সহায়তা সেবাগুলো ছিল সেগুলো এখানে তুলে ধরা হয়েছে অথবা এই আইনে লিপিবদ্ধ করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে দরিদ্ররা অনেক ধরনের সুযোগ সুবিধা অথবা সরকারি যে কার্যক্রমগুলো ছিল সেগুলো সম্পাদন করতে অনেক সহজ হয়েছিল। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা পরবর্তী আলোচনা করব। সালের দরিদ্র সংস্কার আইন মূলত খুব সুন্দরভাবে এবং অনেক ধরনের চিন্তা ভাবনা, বিচার বিশ্লেষণ, পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা হয়েছিল, যার কারণে সরকারের যে ব্যয়টা হতো দরিদ্রদের জন্য পূর্ববর্তী আইনগুলোতে অথবা পূর্ববর্তী সময় দরিদ্রদের জন্য সরকারি ব্যয়টা অনেক বেশি ছিল। এতে করে সরকারি যে ব্যয়ভার সেটা বহন করা সরকারের পক্ষে অনেক কঠিন হয়ে যেত। তো এই বিষয়গুলো ভালোভাবে দেখে অথবা পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন যে অপচয়মূলক যে খাতগুলো ছিল সেই খাতগুলোকে বিভিন্নভাবে এই কার্যক্রমগুলো থেকে বাদ দিয়ে সরকার 1834 সালের যে দরিদ্র আইন সংস্কার, এখানে তারা প্রায় 1/3 যে খরচটা সেটা কমিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছিল, যার কারণে অর্থনৈতিকভাবে এই আইনটাকে একটি সফল আইন হিসাবে বিবেচনা করা হয় অথবা চিহ্নিত করা হয়। জরিপ কার্য পরিচালনা এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কারণ অনেক সময় আমরা দেখতে পারি যে যারা সচ্ছল অথবা যাদের কোনো সেই রকম সমস্যা নেই অর্থনৈতিকভাবে, যারা পরিবারটাকে বিভিন্নভাবে তারা পরিচালনা করতে পারে, তারাও বিভিন্নভাবে এইসব সরকারি সুযোগ সুবিধাগুলো নিয়ে প্রকৃত যে দরিদ্র ছিল তারা এইসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতো। এটার জন্য সর্বপ্রথম দরিদ্রদেরকে নিয়ে খুব সুন্দরভাবে জরিপ কার্য পরিচালনা করা হয় এবং যারা প্রকৃতপক্ষে দরিদ্র ছিল, যাদের সত্যিকার অর্থে সরকারি সহায়তার প্রয়োজন ছিল, শুধুমাত্র তাদেরকেই সরকারি যে বিভিন্ন ধরনের সহায়তা অথবা বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধাগুলো দরিদ্র সংস্কার আইন 1834-এ রাখা হয়েছিল সেগুলো তারা যথাযথভাবে পেত অথবা তাদেরকে দেওয়া হতো। তারপরে যদি আমরা দেখি 3 নম্বর পয়েন্টটা, টিকাদান ব্যবস্থা। দরিদ্ররা বিভিন্নভাবে চিকিৎসা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল, যার কারণে তাদের
অনেক ধরনের ছোঁয়াছুঁয়ি রোগ অথবা বিভিন্ন ধরনের রোগ সুখ হতো, যেমন ধরো কলেরা, বসন্ত, গুটি বসন্ত, ডায়রিয়া। তো এইসব কারণে দরিদ্র অনেকভাবেই তারা অসুস্থ হয়ে পড়তো এবং অনেকেই মৃত্যুবরণ করত। তো জরিপ কার্য পরিচালনার পর তারা দেখতে পেল যে দরিদ্রদের এরকম অনেক ধরনের শারীরিক সমস্যাগুলোর কারণে তারা তাদের যে শারীরিক সক্ষমতা, কাজ করার যে শক্তি সামর্থ্য, সেগুলো তারা হারিয়ে ফেলছে। এটার জন্য সেই সব দরিদ্র পরিবারে যারা ছিল তাদের শিশুদেরকে বিভিন্নভাবে টিকাদানের ব্যবস্থা করা হয়েছিল, যেন তারা সুস্থ সবলভাবে বেড়ে ওঠে এবং তারা ভবিষ্যতে একজন দক্ষ মানুষ হিসেবে, তারা কর্মক্ষম মানুষ হিসেবে তারা কাজ করে খেতে পারে। তো এটার জন্য টিকাদান ব্যবস্থাটা এখানে রাখা হয়েছিল। পরিদর্শন ব্যবস্থা প্রবর্তন। আমরা জানি যে দরিদ্রদের জন্য বিভিন্ন ধরনের যে সাহায্য সহযোগিতাগুলো দেওয়া হতো, সেগুলোকে যথাযথভাবে দরিদ্ররা পাচ্ছে কি পাচ্ছে না, অথবা কোনো ধরনের গাফিলতি হচ্ছে কি হচ্ছে না, সেই বিষয়গুলো দেখার জন্য সরকারিভাবে অথবা প্রশাসনিকভাবে সেই সব কার্যক্রমগুলোকে পরিচালনা করা হতো। এতে করে যে বিষয়টা লক্ষ্য করা যেত সেটা হচ্ছে, যারা সেই সব দায়িত্বে থাকতো অথবা দরিদ্রদের নিয়ে কাজ করতো, তাদের একটা জবাবদিহিতার বিষয় ছিল এবং তারা তাদের কাজগুলো খুব সুন্দরভাবে করতো এবং তারা যেন সুষ্ঠু সুন্দরভাবে তাদের কাজের যে একটা জবাবদিহিতা সেটা দিতে পারে, সেটা যেন প্রশাসনিকভাবে বিভিন্নভাবে তাদের সেই সব কাজগুলোকে তদারকির ব্যবস্থা রাখা হয়েছিল। দূষর শ্রমাগার নির্মাণ ও পুরাতন শ্রমাগারগুলো সংস্কার। 1834 সালে দরিদ্র সংস্কার আইনে প্রায় 200 মতো দরিদ্র শ্রমাগার প্রতিষ্ঠা করা হয়েছিল এবং পূর্ববর্তী যে শ্রমাগারগুলো ছিল সেগুলোকে সংস্কার করে বসবাসের উপযোগী অথবা দরিদ্রদের কাজ করার উপযোগী হিসাবে তৈরি করা হয়েছিল। এতে করে অনেকগুলো শ্রমাগার হওয়ার কারণে দরিদ্রদের যে থাকার যে একটা সংকট ছিল অথবা তাদের আবাসন যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটা অনেকাংশেই দূর করা সম্ভব হয়েছিল 1834 সালের এই দরিদ্র সংস্কার আইনে। দারিদ্র হ্রাস। তো দরিদ্রদেরকে বিভিন্নভাবে আত্মনির্ভরশীল হওয়ার জন্য অথবা নিজের পায়ে নিজেকে দাঁড়ানোর জন্য অনেক ধরনের উৎসাহ, উদ্দীপনা অথবা প্রণোদনা অথবা সরকারিভাবে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দেওয়া হতো, তারা যেন নিজেদেরকে নিজেরাই পরিচালনা করতে পারে অথবা অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হতে পারে। তো পরবর্তীতে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে একটা পর্যায়ে গিয়ে যেসব দরিদ্ররা সরকারের মুখাপেক্ষী ছিল, সরকারের সাহায্যের উপর নির্ভরশীল ছিল, তারাও যখন অর্থনৈতিকভাবে সচ্ছল হতে শুরু করলো, তখন তারা এই অবস্থা থেকে সরে গিয়ে তারা নিজেদেরকে নিজেরাই ভরণ পোষণের যে একটা বিষয়, সেই বিষয়গুলোতে তারা আর সরকারের মুখাপেক্ষী হতো না। এভাবে অনেক দরিদ্ররাই সচ্ছল অথবা স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হয়েছিল।
ভিক্ষাবৃত্তি লুট। তো যেসব মানুষ সক্ষম ছিল, কাজ করার মতো শক্তি সামর্থ্য ছিল, তারা যদি ভিক্ষা করতো তাহলে তাদেরকে কঠোরভাবে আইনের মাধ্যমে এনে শাস্তি প্রদান করা হতো, অথবা তাদের যে বিভিন্ন ধরনের দরিদ্রদের যে কর্ম সংস্থানের ব্যবস্থা ছিল সেখানে প্রেরণ করা হতো, দরিদ্র শ্রমাগারে তাদেরকে রাখা হতো। এতে করে যারা ভিক্ষাবৃত্তি করত তারা আর সেই সুযোগটা পেত না এবং সরকারিভাবে তাদের জন্য কোনো ধরনের সাহায্য সহযোগিতা অথবা সহায়তার ব্যবস্থা রাখা হতো না, যার কারণে তারা বাধ্য হয়ে এইসব ভিক্ষাবৃত্তিটাকে তারা বন্ধ করতে হয়েছিল। যার কারণে একটা সময় যে দেখা যায় যে ইংল্যান্ডে যে প্রচুর পরিমাণে ভিক্ষুক ছিল অথবা যারা ভিক্ষাবৃত্তি করে জীবন জীবিকা নির্বাহ করত, তারা আর সেইভাবে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত হতে পারত না অথবা তারা ভিক্ষা করতে পারত না। এইভাবে তারা এটাকে রোধ করতে সম্ভব হয়েছিল। 8 নম্বর যে বিষয়টা, প্রশাসন ও কাজের মধ্যে সমান। 1834 সালের দরিদ্র সংস্কার আইনে প্রশাসন খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করত, যার কারণে প্রশাসনিক যে বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর সাথে যে বিভিন্ন ধরনের যে দরিদ্রদের জন্য যে কার্যক্রমগুলো পরিচালনা করা হতো সেগুলো খুব সুন্দরভাবে, স্বচ্ছভাবে এবং জবাবদিহিতার মাধ্যমে পরিচালনা করা হতো। এতে করে খুব সুন্দর একটি সমন্বয়ের মাধ্যমে দরিদ্রদের জন্য সেবা অথবা সহায়তাগুলো প্রদান করা হতো এবং দরিদ্ররা খুব ভালোভাবে সেই সব সুযোগ সুবিধাগুলো তারা পেয়ে যেত। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান, যেহেতু অনেকগুলো প্রতিষ্ঠানের মাধ্যমে দরিদ্রদের জন্য সহায়তা প্রদান করা হতো, তো প্রতিটি প্রতিষ্ঠান যেন তাদের কাজের ক্ষেত্রে অথবা তাদের দায়িত্বের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা না করতে পারে, স্বচ্ছতার ভিত্তিতে যেন তারা কাজ করতে পারে, কোনো ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি অথবা বিভিন্নভাবে দরিদ্রদেরকে বিভিন্ন ধরনের শোষণ সেটা যেন তারা করতে না পারে, এটার জন্য প্রশাসনিকভাবে তাদেরকে খুব নিয়ন্ত্রণে রাখা হতো, যেন তারা যদি কোনো ধরনের অন্যায় করে তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তি অথবা তাদের যে কাজের যে বিষয়গুলো ছিল সেখান থেকে তাদেরকে বরখাস্ত করা হতো। এতে করে তারা সব সময় খুব ভয়ে থাকতো অথবা তাদের কাজে কোনো ধরনের তারা অবহেলা করতো না। তো এইভাবে কেন্দ্র প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করার মাধ্যমে অন্যান্য যে উপ প্রতিষ্ঠানগুলো ছিল অথবা বিভিন্ন আঞ্চলিক যে প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলোতে কাজের গতি অনেক বেড়ে যায় এবং তাদের কাজগুলো খুব সুন্দরভাবে পরিচালনা অথবা পরিচালিত হতে থাকে।
পৌরলোক বোর্ড গঠন দরিদ্রদের জন্য রাজকীয় ভাবে অথবা রাজা একটি বোর্ড গঠন করে দেয়, সেই বোর্ডের নাম হয় তোমার পৌরলোক বোর্ড। এই বোর্ডের মাধ্যমে দরিদ্রদেরকে বিভিন্ন ভাবে তদারকি করা হতো, অথবা দরিদ্রদেরকে নিয়ে যারা কাজ করতো তাদেরকে বিভিন্ন ভাবে তাদের কাজের যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে তাদেরকে বিভিন্ন ধরনের দায়িত্ব অর্পণ করা হতো, এবং এই বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হতো যে কি কি ধরনের সাহায্য সহযোগিতা অথবা কার্যক্রমগুলো পরিচালনা করা হবে, এবং দরিদ্ররা সরকারিভাবে যে সুযোগ সুবিধাগুলো পেত সেগুলো কি তাদের জন্য পর্যাপ্ত হচ্ছে কি হচ্ছে না, তাদের জন্য কি এটা আরো বাড়িয়ে দেওয়া প্রয়োজন কি প্রয়োজন না, এই বিষয়গুলো এই বোর্ডের মেম্বাররা চিন্তা ভাবনা করতো, অথবা তারা এগুলোকে নিয়ে যাচাই বাছাই গবেষণা পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণ করে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গঠন করত, এবং পরবর্তী যে কার্যক্রমগুলো নেওয়া হতো সেই কার্যক্রমগুলো যেন খুব সুন্দরভাবে পরিচালনা হয় তার জন্য তারা এই বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করত, এবং তাদের বিভিন্ন ধরনের পরিকল্পনাগুলো তারা রাজার কাছে অথবা যারা প্রশাসনিকভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করে সেই রাজকীয় যে কমিশন সেই কমিশনের কাছে প্রেরণ করত, এবং তাদের কাছ থেকে এটা অনুমোদন নিয়ে আবার দরিদ্রদের জন্য বিভিন্ন ধরনের যে কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো পরিচালনা করা হতো। তারপরের পয়েন্টটা যদি দেখি সমাজ সংস্কার ত্বরান্বিত হয়। 1834 সালের এই সংস্কার আনে সমাজ সংস্কার অনেকাংশে ত্বরান্বিত হয়। দরিদ্রদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং তাদের যে চাহিদা এবং তাদের প্রয়োজনীয়তা সেই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করে অথবা দেখে তাদের সহায়তা দেওয়া হতো, এবং তারা যেন তাদের সেই দরিদ্র অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারে অথবা তারা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেই কারণে তাদেরকে বিভিন্ন ধরনের সহায়তা অথবা তাদের ভিতরে যে বিভিন্ন ধরনের সরকারের উপরে নির্ভরশীলতার যে মনোভাব সেই মনোভাবগুলোকে দূর করে তারা যেন নিজেরাই সচ্ছল এবং স্বাবলম্বী হতে পারে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা হতো, অথবা তাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত প্রণোদনা দেওয়া হতো। এইভাবে অনেকাংশেই সমাজের যে সংস্কার সেটা সাধিত হতো, এবং তাদের ভিতরে যে অন্ধবিশ্বাস ধ্যান ধারণা অথবা তাদের মনোভাব সেই মনোভাবটা দূর করার জন্য যারা কাজ করতো তারা তাদেরকে বিভিন্নভাবে সচেতন করার জন্য অথবা তাদের শিক্ষার যে বিভিন্ন ধরনের গুরুত্ব সেটা বোঝাতে তারা সক্ষম হয়েছিল। এইভাবে সমাজে অনেক সংস্কার হয়েছিল এবং সমাজের ভিতরে যে খারাপ দিকগুলো ছিল সেগুলো দূর করা সম্ভব হয়েছিল। দরিদ্র কর্মক্ষম ও আত্মনির্ভরশীল হয়ে ওঠে। তো 1834 সালের এই আইনটা দরিদ্রদের জন্য খুব কঠোরভাবে সুন্দরভাবে নিয়ন্ত্রণ অথবা পরিচালনা করা হতো, যার কারণে একটা পর্যায়ে গিয়ে দেখা যেত যে দরিদ্ররা আর দরিদ্র অবস্থায় থাকতে রাজি হচ্ছে না, তারা সেসব শ্রমাগার থেকে বের হয়ে গিয়ে তারা সুস্থ স্বাভাবিক জীবনে নিজেরাই কোনো একটা কাজ করে তারা পরিবারকে ভরণ পোষণ করার মনোভাব অথবা চিন্তা ভাবনা করতে শুরু করে। এতে করে তাদের ভিতরে নতুন একটি উদ্যম তৈরি হয় এবং তারা তাদের চিন্তা ভাবনা অথবা কর্মদক্ষতা দিয়ে নিজেরাই কর্মসংস্থানের ব্যবস্থা করে এবং তারা আত্মনির্ভরশীল হয়ে জীবনযাপন করতে শুরু করে। তো অনেক ধরনের বিষয়গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1834 সালের দরিদ্র সংস্কার আইন অনেকভাবে দরিদ্রদেরকে সহায়তা এবং তারা যেন সেই দরিদ্র অবস্থা থেকে বের হয়ে গিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে, অর্থনৈতিকভাবে তারা সচ্ছল হতে পারে, বিভিন্নভাবে যেন তারা যে নিজেদের যে চাহিদা অথবা প্রয়োজনীয়তা সেটা পূরণ করতে পারে এবং সমাজে যেন তারা নিজেদের একটা অবস্থান তৈরি করতে পারে। তাদেরকে যে দরিদ্র বলে আমরা যে বিভিন্নভাবে তাদের অবহেলা অথবা তাদের অবমূল্যায়ন করা হতো সেটা যেন না করা হয়, সেই বিষয়গুলো এখানে খুব গুরুত্বের সাথে বিবেচনা করা হয় এবং সমাজে যে দরিদ্রদের বিভিন্ন ধরনের মর্যাদা আছে অবস্থান আছে সেটা এখানে প্রতিষ্ঠা করা হয়। তো আমরা এই আলোচনার মাধ্যমে আমরা স্বীকার করতে পারি অথবা বলতে পারি যে এই আইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইন ছিল দরিদ্রদের জীবনমান উন্নয়নের জন্য, দরিদ্র অবস্থা থেকে
স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য। তো যাই হোক, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। আমরা মোটামুটি বুঝতে সক্ষম হয়েছি যে 1834 সালে যে দরিদ্র সংস্কার আইন, এই আইনটা মূলত দরিদ্রদের জন্য তৈরি করা হয়েছিল এবং দরিদ্ররা এখান থেকে অনেক ধরনের উপকার পেয়েছিল এবং এই আইন দরিদ্রদেরকে আত্মনির্ভরশীল হতে, কর্মক্ষম হতে এবং ভিক্ষাবৃত্তি রোধে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, যার কারণে এই আইনটাকে একটি সফল আইন, দরিদ্রদের জন্য একটি সফল সুন্দর আইন হিসাবে বিবেচনা করা হয়। তো আজকে আমরা আলোচনা এই পর্যন্ত রাখছি। আমরা পরবর্তী আলোচনায় নতুন কোনো একটি দরিদ্র আইন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থেকো। আগামী ক্লাসে আবার দেখা হবে।